আসসালামু আলাইকুম। আমি এজুর অ্যাডমিনিস্ট্রেটরের সেকেন্ড লেকচার, দ্বিতীয় লেকচার আজকে শুরু করব। তো আমি আমার প্রত্যেকটা লেকচারের ভিডিও 10 থেকে 15 মিনিটের মধ্যে রাখবো ইনশাআল্লাহ, যেন আপনারা ধৈর্য হারা না হন। এবং প্রত্যেকটা লেকচারে আমি ছোট ছোট টপিক নিয়ে করব, যেন আপনারা প্র্যাকটিস করতে সুবিধা হয়। এবং আমি যখন নাকি আপনার প্র্যাকটিক্যাল শুরু হবে, তখন থেকে আমি আপনাদের সাথে আমার একটা লিঙ্ক শেয়ার করবো এজুরের পোর্টালের, যেন আপনারা প্র্যাকটিস গুলা করতে পারেন সুন্দর মতন। সেই সাথে তখন আপনাদের কাজগুলো করতে আরো সুবিধা হবে, যাদের নাকি আপনার পোর্টাল নেই প্র্যাকটিস করার জন্য, তাদেরকে আমি রিয়েল লাইফ পোর্টাল দেবো প্র্যাকটিস করার জন্য। তো আমরা এখন পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিক ইনশাআল্লাহ আমরা দেখি ভালো কিছু হবে। আমরা ক্যাপেক্স এবং ওপেক্স নিয়ে আলোচনা করছিলাম। তো ক্যাপেক্সটা হচ্ছে মূলত পারচেস সংক্রান্ত। তবে পারচেসের মধ্যে জিনিসটা হচ্ছে এরকম যে আপনি যখন কোনো পারচেস করবেন, পারচেসের আইটেমটা যদি ফিক্সড অ্যাসেট হয়, লাইক আপনার যদি হয় কম্পিউটার আইটেম, যদি হয় প্রিন্টার আইটেম, স্ক্যানার আইটেম, এয়ার কন্ডিশনার, জেনারেটর বা চেয়ার টেবিল বলেন, যেই সব জিনিসগুলো নাকি আপনার ফিক্সড আইটেম, এই সব জিনিসগুলো যদি আপনি ক্রয় করতে চান, সেগুলো হচ্ছে আপনার ক্যাপেক্স আইটেম। তো এই ক্যাপেক্স আইটেম গুলো হচ্ছে আপনার ইউজের লাইফ টাইম থাকে, এবং এগুলা হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদে আপনার অপচয় হয়, বা ওটা আপনার কি বলে এটা আপনার লাইফ টাইমটা থাকে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। তো সেই ধরনের আপনার জিনিসগুলো যেগুলো নাকি ফিক্সড অ্যাসেট, সেগুলো হচ্ছে আপনার ক্যাপেক্স আইটেম। আর যে আইটেম গুলো নাকি যেগুলো নাকি অপারেটিং কস্ট, আপনার ফিক্সড অ্যাসেট না, যেগুলো নাকি আপনার দৈনন্দিন ব্যবহারের জন্য, দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য, আপনার রেগুলার অপারেট করার জন্য ব্যবহার করা হয়, সেই সব জিনিসগুলো হচ্ছে আপনার অপেক্স আইটেম। যেমন ধরেন আপনার বিজনেস রান করার জন্য যেমন আপনার ইলেকট্রিসিটি ব্যয় করতে হয়, বিজনেস রান করার জন্য আপনার প্রিন্টারের কার্ট্রিজ আপনি কিনেন, পেপার কিনেন, ইলেকট্রিসিটি বিল দিতে হয়। তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটের হোস্টিং এর ফি, ডোমেন রেজিস্ট্রেশনের করার পরে আপনার ইয়ারলি যে রিনিউয়াল ফি গুলা, এই যে ইনভেস্টমেন্ট গুলো আছে, সেগুলো হচ্ছে আপনার অপেক্স আইটেম। তো মূলত অপেক্স আইটেমটা হচ্ছে ফিক্সড অ্যাসেট না, যেটা নাকি আপনার ক্ষয় হয়ে যাবে, প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে, সেই আইটেমগুলো হচ্ছে অপেক্স আইটেম। আর যেগুলো হচ্ছে আপনার ফিক্সড অ্যাসেট, সেগুলো হচ্ছে আপনার ক্যাপেক্স আইটেম। তো আমাদের হচ্ছে এই জায়গার মধ্যে এই আইডিয়াগুলো দেওয়া আছে, এবং আমি এগুলার প্রত্যেকটারই আমি আপনাদের সাথে পিডিএফ শেয়ার করবো, যেন আপনারা পরবর্তীতে আপনাদের সুবিধা হয়। তো মাইক্রোসফট এজুরের, যেহেতু আমরা এজুরের কোর্স করছি, এজুরের আপনার একটা ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে এইরকম যে আপনি যদি একটা ভার্চুয়াল মেশিন নেন, একটা ভার্চুয়াল মেশিনে কাজ করতে চান, একটা ভার্চুয়াল মেশিন আপনি ক্রয় করতে চান এজুর থেকে, মাইক্রোসফট এজুর থেকে, সেই ক্ষেত্রে আপনার হিসাবটা হবে ইনস্ট্যান্সের হিসাবের উপর। ইনস্ট্যান্স বলতে হচ্ছে আপনার কম্পিউটার যে আইটেমটা আপনি নিচ্ছেন, ভার্চুয়াল মেশিনটা নিচ্ছেন, সেই ভার্চুয়াল মেশিনের র্যাম কি হবে, ভার্চুয়াল মেশিনের প্রসেসর কত করে হবে, ভার্চুয়াল মেশিনের টেম্পোরারি মেমোরি কত স্টোরেজ হবে, সেটা একটা পার আওয়ারে হিসাব করা হয়। পার আওয়ারের হিসাবের উপর ভিত্তি করে আপনার মান্থের একটা হিসাব আসবে, ঘন্টার একটা হিসাব আসবে। সেই ক্ষেত্রে আপনার দিনের হিসাব, ঘন্টার, মাসের হিসাব চলে আসবে। তো এটা হচ্ছে পে অ্যাজ ইউ গো। এই জায়গার মধ্যে আপনার ভিএম, ভার্চুয়াল মেশিন বা অন্যান্য যেসব আইটেম আছে এজুরের মধ্যে, সেই আইটেম গুলো ব্যবহার করার জন্য আপনার কয়েকটা পদ্ধতি আছে। এর মধ্যে একটা হচ্ছে পে এজ ইউ গো। এই পে এজ ইউ গো অপশনটা আপনার শুধু মাইক্রোসফট এজুরে না, প্রত্যেকটা প্ল্যাটফর্মের মধ্যে এই পে এজ ইউ গো অপশনটা আছে। আপনি যখন নাকি ক্লাউডের নতুন ব্যবহারকারী হবেন, তখন আপনি অবশ্যই পে অ্যাজ ইউ গো সার্ভিসটি আপনার জন্য চুজ করা বেটার হবে। কারণ আপনি হয়তো যদি না জানেন যে আপনার প্রথমে কিরকম কষ্ট হতে পারে, আপনার কিরকম রিসোর্স দরকার, তো সেজন্য আপনি ফার্স্টে পে অ্যাজ ইউ গো নিবেন। পে এজ ইউ গো সার্ভিসটাই সবচেয়ে ভালো। কারণ হচ্ছে পে এজ ইউ গোটা হচ্ছে যে আপনি যে রিসোর্সটা নিলেন, সেই রিসোর্সটা আপনার মনে হচ্ছে যে না, বেশি হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনি কমিয়ে ফেলতে পারবেন রিসোর্সটা, সেই ক্ষেত্রে আপনার কস্টিং কমে যাবে। আপনার যদি একটা পর্যায়ে মনে হয় যে না, আপনার প্রয়োজন আরো বেশি রিসোর্সের, তখন আপনি যে কোনো সময় বাড়াতে পারবেন। এইভাবে আপনি যখন নাকি প্রথম ক্লাউড ইউজ করবেন, তখন আপনি যখন দেখবেন যে এই জিনিসগুলো আপনার ব্যবহার করে ফিক্সড হয়ে গিয়েছে, তখন আপনি আপনার রিসোর্সটা যখন ফিক্সড হয়ে যাবে, দেখবেন যে আপনার এই পরিমাণ রিসোর্সই কনফার্ম আপনার দরকার, সেই ক্ষেত্রে আপনি 1 ইয়ার বা 3 ইয়ারের জন্য রিজার্ভ করতে পারেন। সেই ক্ষেত্রে যদি আপনি রিজার্ভ করেন, আপনার ব্যবহারের বিলের পরিমাণ কমে আসবে। একই রিসোর্স আপনি ইউজ করবেন, কিন্তু আপনি 1 বছরের জন্য যদি রিজার্ভ করেন, সেক্ষেত্রে আপনার বিলটা কমে আসবে। কিন্তু এটা একটা প্রবলেম যে আপনি যদি
কমাতে চান সেই ক্ষেত্রে আপনি কমাতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনার ডেভারেজ দিতে হবে যদি আপনি রিজার্ভ করে ফেলেন। এই জন্য প্রথমে নতুন ব্যবহারকারী হলে অবশ্যই আপনাকে পিএইচডি গ্রোথে যাওয়া উচিত। আপনি যখন কনফার্ম হবেন যে না এই রিসোর্সটাই আপনার ব্যবহার হবে, তখন আপনি 1 ইয়ার অথবা 3 ইয়ারের জন্য রিজার্ভ করবেন। সেই ক্ষেত্রে আপনি কনফার্ম হতে হবে যে না আপনার রিসোর্সটা এই পরিমাণ ব্যবহার হবে এবং আপনি এই বছর এত বছর পর্যন্ত আপনি ব্যবহার করবেন, তখন আপনি ফিক্স করে নেবেন। সেই ক্ষেত্রে আপনার চার্জটা কমে আসবে। আপনার হিসাবটা হচ্ছে ভার্চুয়াল মেশিনের এইরকম, আমি যেটা বললাম আগে, যে আপনার প্রসেসরের কোর, র্যাম, স্টোরেজ এগুলোর উপর ডিপেন্ড করে পার আওয়ারে। তারপরে যদি আপনি প্রত্যেকটা মেশিনের সাথে আপনার 127 GB করে অপারেটিং সিস্টেমের জন্য একটা ড্রাইভ আসে, আপনি যদি চান যে না আপনি এর চেয়ে বেশি আপনি ড্রাইভার ইউজ করবেন ওই মেশিনের মধ্যে, সেই ক্ষেত্রে আপনি স্টোরেজ নিতে পারেন। সেই স্টোরেজের ক্ষেত্রে আলাদা কস্ট আসবে। তো হিসাবটা হচ্ছে আপনার ভার্চুয়াল মেশিনের পার আওয়ার পার মান্থে 730 ঘন্টা, 730 আওয়ার্স পার মান্থে, সেটার হিসাব করে আপনি এইখানে যেই ডলারটা দেখাচ্ছে যে আপনার 15 সেন্টের মতন, এই 15 সেন্ট হচ্ছে আপনার 730 ঘন্টায় $110 হয়। তো এই $110 হচ্ছে আপনার পার মান্থের আপনার একটা কস্ট ব্যবহার করলে, আপনি যদি ভার্চুয়াল মেশিনটা ব্যবহার করেন এই কনফিগারেশন। যদি আপনি বেশি কনফিগারেশন ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার বেশি বিল আসবে। তো এই ভার্চুয়াল মেশিন গুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, আমরা যখন নাকি প্র্যাকটিক্যালি পোর্টালে দেখবো তখন এই জিনিসগুলো আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। তারপরে রিজিয়নের উপরে ডিপেন্ড করে যে আপনি কোন রিজিয়ন ব্যবহার করবেন, আপনার ওএস এর উপর ডিপেন্ড করে, ওএস এর অপারেটিং সিস্টেমটা কি, লাইসেন্সটা কি আপনি এজুর থেকে নেবেন নাকি আপনার কাছে লাইসেন্স ভার্সন আছে যেটা নাকি কি আপনি ইউজ করবেন, এগুলো অনেক কিছুর উপরই প্রাইসিং আরো ডিপেন্ড করে। তো আমরা প্রত্যেকটা জিনিসই আরো ভিতরে যখন আমরা ডিপে যাব তখন একটা একটা করে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। আপনার ভার্চুয়াল মেশিনের মধ্যে স্কেলিং বা র্যাপিড ইলাস্টিসিটি একটা অপশন আছে। সেই অপশনটা হচ্ছে এরকম, ধরেন আমি একটা এক্সাম্পল স্বরূপ বলি যে আমাদের যখন নাকি পাবলিক এক্সাম গুলার রেজাল্ট পাবলিশ হয় তখন দেখা গেছে যে আমরা সার্ভার আমরা পাই না, আমরা রেজাল্ট পাই না। আপনার ওয়েব পেজের মধ্যে আমরা সার্চ দিলে সেই সার্চের রেজাল্টটা আসে না, অনেক সময় দেরিতে আসে, অনেক সময় আসে না, পেজ আউট হয়ে যায় ব্রাউজ দিলে। তো এই সব ক্ষেত্রে যখন আমরা যদি স্কেলিং সিস্টেম ইলাস্টিসিটি আমরা ব্যবহার করি ভার্চুয়াল মেশিনের মধ্যে, এবং ভার্চুয়াল মেশিনের মধ্যে যদি আমরা আমাদের ওই অ্যাপ্লিকেশনটা রান করি, সেই ক্ষেত্রে আমাদের এইভাবে কনফিগার করে দেওয়া যায় যে আমরা ভার্চুয়াল মেশিনের ইউজেজ যদি 75%-এর উপরে ব্যবহার হলে তখন অটোমেটিক্যালি একটা মেশিন আরেকটা সেম কনফিগারেশনের সেম অ্যাপ্লিকেশন নিয়ে, প্রথম মেশিনটার মধ্যে যা থাকবে তাই নিয়ে সেম কনফিগারেশনের আরেকটা মেশিন অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। সেটা আমরা যেভাবে ডিক্লেয়ার করে রাখবো আমাদের রুলস এর মধ্যে, অটোমেটিক্যালি আরেকটা মেশিন তৈরি হয়ে যাবে। ধরুন আমাদের রিসোর্স 80% ইউজ হচ্ছে, তখন আরেকটা মেশিন তৈরি হয়ে গেল, তখন দুইটা মেশিন তৈরি হলে 40% রিসোর্স ইউজ হবে, তখন আপনার ইউজেসটা কমে যাবে, ইউজেসটা মেশিনের মধ্যে লোডটা ভাগ হয়ে গেলে আপনার যেই স্লো ব্রাউজিং এর যে প্রবলেমটা, ওই ওয়েবসাইটটা পেতে যে সমস্যাটা বা সাইটটা রিচ আউট হয়ে যাচ্ছিল সেই জিনিসটা আর হবে না। সেই ক্ষেত্রে আমাদের এই স্কেলিং বা রিপিট ইলাস্টিসিটি এই সিস্টেমটা আমরা ব্যবহার করতে পারি। স্কেল ইন, স্কেল আপ, স্কেল আউটের মাধ্যমে আমাদের রিসোর্স বাড়বে, রিসোর্স কমবে। তো এটার আরো আপনার পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলোর মধ্যে হচ্ছে যে আমরা ইনস্ট্যান্সের লিমিট দিয়ে দিতে পারি, যে মিনিমাম ইনস্ট্যান্স থাকবে হচ্ছে একটা। এইখানে আমাদের ইনস্ট্যান্সের লিমিট দেওয়া আছে, ধরেন মিনিমাম একটা, ম্যাক্সিমাম আমরা একের জায়গায় এই জায়গার মধ্যে আমরা দিতে পারি 3টা 4টা, আমাদের প্রয়োজন অনুযায়ী, যে আমাদের পিক আওয়ারের লোড কিরকম পড়ে। যেই রকম পিক আওয়ারে লোড পড়বে এটাতে আমাদের কস্টিংও মিনিমাইজ হবে। যেমন আমাদের লোড পিক আওয়ারে লোড বেশি পড়লে আবার অফ পিকে লোডটা কমে যায়। তো লোড যখন কমে যায় তখন আমার অত বড় মেশিনের দরকার নেই, অত বড় সার্ভারের আমার দরকার নেই, হাই কনফিগার সার্ভারের আমার দরকার নেই। সেই ক্ষেত্রে আমি এই র্যাপিড ইলাস্টিসিটি যেই অপশনটা আছে, স্কেল আপ স্কেল আউটের যে অপশনটা আছে, আমি সেই জিনিসটা ব্যবহার করতে পারি। ব্যবহার করে আমি মিনিমাম একটা মেশিন রাখলাম, একটা ভিএম রাখলাম, ওটার সাথে আমি ম্যাক্সিমাম 3টা 4টা, আমার যখন নাকি পিক আওয়ার চলে তখন কিরকম লোড পড়বে সেটার উপর ডিপেন্ড করে আমি মেশিনের ম্যাক্সিমাম কোয়ান্টিটি দিয়ে দিলাম। ডিফল্ট যখন নাকি শুরু হবে তখন কয়টা দিয়ে শুরু হবে তখন আমি উল্লেখ করে দিলাম, আমার ডিফল্ট মেশিন থাকবে একটা দিয়ে রান করবে,
বাড়তে বাড়তে আমার 5টা পর্যন্ত যাবে, কমতে কমতে আমার 1টা পর্যন্ত আসবে যখন নাকি আমার ইউজেস না থাকবে। আমরা রুলস করে দিব ইউজেসের মধ্যে যে আমার যদি রিসোর্স ইউজেস 30% নিচে চলে আসে তখন আমার একটা মেশিন কমে যাবে। যখন রিসোর্সের ইউজেস আমার 75% উপরে চলে যাবে তখন আমার একটা মেশিন বেড়ে যাবে। এইভাবে বাড়বে কমবে। তো আমরা এই অটো স্কিলিং এর যে অপশন গুলো আছে ওগুলো আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখবো রিসোর্স বাড়িয়ে কমিয়ে, তখন আমাদের এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। মূল জিনিসটা হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশনের উপর যখন নাকি পিক আওয়ার চলে, প্রেশারটা বেশি পড়ে, ইউজার্সটা বেশি হয়, তখন অটোমেটিক্যালি একটা মেশিন বেড়ে যাবে সেম কনফিগারেশন, সেম রিসোর্স নিয়ে, সেম আইটেম নিয়ে। আবার যখন নাকি অফ পিকে আমাদের রিসোর্সের ব্যবহার কমে যাবে তখন আবার মেশিন একটা কমে যাবে, অটোমেটিক্যালি ভার্চুয়াল মেশিন কমে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের কস্ট মিনিমাইজ হবে। রিলায়েবিলিটির ক্ষেত্রে ক্লাউড প্রোভাইডার টেকস কেয়ার অফ হাই অ্যাভেলেবিলিটি অ্যান্ড ডিজাস্টার রিকভারি। ক্লাউডে আমরা হাই অ্যাভেলেবিলিটির অপশনটা সবচাইতে বেশি। আমরা নর্মালি আমাদের ডেটা সেন্টার গুলাতে, আমাদের অফিস গুলার ডেটা সেন্টার গুলাতে আমরা নর্মালি আমরা টিয়ার 3 ডাটা সেন্টার, টিয়ার 4 এর ডাটা সেন্টার, এমনকি টিয়ার 2 এর ডাটা সেন্টারও আমরা করি না। আমাদের ম্যাক্সিমাম কোম্পানি গুলাতেই হচ্ছে টিয়ার 1 এর ডাটা সেন্টার। তো সেই ক্ষেত্রে হাই অ্যাভেলেবিলিটি এবং ডিজাস্টার রিকভারির ক্ষেত্রে তো অবশ্যই আপনার ক্লাউড সবচেয়ে বেস্ট, কারণ ওই পরিমাণ খরচ করে আমরা কোম্পানিগুলা পোষাতে পারবো না আমাদের এই সার্ভিসের জন্য। সেই জন্য আপনার ডিস্ক ফেলোর হোক, পাওয়ার ফেলোর হোক, ন্যাচারাল ডিজাস্টার হোক, হিউম্যান ডিজাস্টার যেমন ধরেন ফায়ার, তারপরে ন্যাচারাল ডিজাস্টার আমাদের ফ্লাড, আর্থকোয়াক, এই সব জিনিসগুলোর জন্য আমাদের যাই হোক আমাদের ক্লাউড সার্ভিস ব্যবহার করলে আমাদের রিস্ক একেবারেই জিরোর কোঠায় চলে আসে আমরা যদি ক্লাউড সার্ভিস ব্যবহার করি। কিন্তু আমাদের যদি আমরা অন প্রেম সার্ভিস ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের ডিআর যদি না থাকে, আমরা যদি ওইরকম ইনভেস্ট না করি, সেই ক্ষেত্রে আমাদের ডাটা লসের একটা, ডাটা লুজ হওয়ার একটা আপনার প্রবণতা থেকে যায় বা অপশন থেকে যায়। ফল্ট টলারেন্স ভেরি সিমিলার টু হাই অ্যাভেলেবিলিটি বাট অফার জিরো ডাউন টাইম। ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা নাকি অন্তত পক্ষে আপনার এজুর কেউ ইউজ করে না, না করেন বা এখনো ক্লাউড অনেকে হয়তো ব্যবহার করেন না, এজুর বলেন, এডাব্লিউএস বলেন বা অন্যান্য যে সার্ভিস প্রোভাইডার আছে গুগল, ওইসব ক্লাউড হয়তো ইউজ করেন না, কিন্তু সবাই জিমেল ইউজ করেন বা অফিস 365 ইউজ করেন। সেই ক্ষেত্রে দেখবেন এই জায়গার মধ্যে ডাউন টাইম নাই বলতে গেলেই চলে। কেউ হয়তো দেখেনি নাই যে কারো জিমেল কোনোদিন সাইন ইন করতে পারছেন না, এরকম অপশন খুব কম। সুতরাং এই ডাউন টাইমের অপশনটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি জিরো টাইম। মাইক্রোসফটের ম্যাক্সিমাম সার্ভিসের ক্ষেত্রে মাইক্রোসফট 99.95% দেয়। আর আপনি যদি আরো অ্যাভেলেবিলিটি নেন সেই ক্ষেত্রে আপনি 99.99% পর্যন্ত, আপনার 99 বলতে 69, টোটাল 99 পয়েন্ট আরো 14টা 9 পর্যন্ত তারা আপ টাইম ডিক্লেয়ার করে। কস্টের ক্ষেত্রে আপনি সেম জিনিসটাই বললাম যে আপনি যদি একটা ডাটা সেন্টার করেন ওটার জন্য আপনার ডিআর করতে হবে। ডাটা সেন্টার অবশ্যই তো আপনার মাইক্রোসফট বলেন, এজুর বলেন, এডাব্লিউএস বলেন, গুগল ক্লাউড বলেন বা অন্য যারা সার্ভিস প্রোভাইডার আছে তাদের মতন আপনার টিয়ার 2, টিয়ার 3, টিয়ার 4 মানে ডাটা সেন্টার আপনারটা না। সেই ক্ষেত্রে আপনি কস্ট ওইভাবে আসলে মিলাতে পারবেন না যে এজুরের ক্ষেত্রে কস্টটা কিরকম আসছে বা এডাব্লিউএস এ আর আপনার অন প্রিমিসিস এ কিরকম কস্ট আসছে। তারপরেও যদি আপনি হিসাব করেন দেখবেন যে আপনার অন প্রিমিসিস থেকে ক্লাউডে এভারেজে খরচ কমই হয়, কারণ আপনার ইনভেস্টটা কিন্তু একবারে করতে হয় না, আপনি ভেঙে ভেঙে করছেন। তুলনামূলক ক্লাউডের বেনিফিটটাই বেশি। মাইক্রোসফটের এজুরের ডাটা সেন্টার আছে আপনার ওয়ার্ল্ড এর মধ্যে অ্যাপ্রক্সিমেট 50 রিজনস এর মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড 140টা কান্ট্রির মধ্যে মাইক্রোসফট এজুরের ডাটা সেন্টার আছে মাইক্রোসফটের। তো এর মধ্যে ইন্ডিয়াতে 3টা ডাটা সেন্টার আছে, কিন্তু বাংলাদেশে কোনো ডাটা সেন্টার নেই। ইন্ডিয়ার মধ্যে 3টা ডাটা সেন্টার আছে। এছাড়া আরো তো ডাটা সেন্টার আছে টোটাল 140টার উপরে। আর হচ্ছে আপনার 50 রিজনের মধ্যে ইন্ডিয়াতে কথা বললাম 3টা আছে ইন্ডিয়াতে। টাইপস অফ ক্লাউড কম্পিউটিং সার্ভিসেস। ক্লাউড কম্পিউটিং সার্ভিসেস এর মধ্যে মূলত 3টা সার্ভিস হচ্ছে আপনার প্রিলিমিনারি আপনার ডিক্লেয়ার করা হয়। সেটা হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, যেটাকে আমরা অ্যাজ বলি, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস যেটাকে প্যাস বলা হয়, সফটওয়্যার এজ এ সার্ভিস যেটাকে স্যাস বলা হয়। 3টা সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, সফটওয়্যার এজ এ সার্ভিস। তো আমরা এই 3টা সার্ভিসের আরেকটু ডিটেলসে দেখবো।
আপনার টাইপস অফ ক্লাউড কম্পিউটিং সার্ভিসেস এর মধ্যে অন প্রিমিসেসই হচ্ছে আপনার প্রত্যেকটা সার্ভিস আপনার অন প্রিমিসেস এর মধ্যে থাকবে, আপনার ডেটা সেন্টারের মধ্যে থাকবে। আর ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস যেটা ক্লাউড থেকে আপনি নেবেন, সেটার মধ্যে হচ্ছে আপনার আম, যেই অপশন গুলা হচ্ছে আপনার আপনি ম্যানেজ করবেন, ধরেন আপনার অ্যাপ্লিকেশন, ডাটা, রান টাইম, মিডলওয়্যার, অপারেটিং সিস্টেম, এই জিনিসগুলো হচ্ছে আপনি ইনফ্রাস্ট্রাকচার আপনি ম্যানেজ করবেন। আর ভার্চুয়ালাইজেশন, সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং, এগুলো হচ্ছে আপনি ম্যানেজ করবে হচ্ছে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার যে সার্ভিসের মধ্যে। কিন্তু প্ল্যাটফর্মে যে সার্ভিসের মধ্যে অ্যাপ্লিকেশনের ডাটাটা আপনি ম্যানেজ করবেন, আপনি যা শুধু এখানকার প্ল্যাটফর্মটা ইউজ করবেন, আপনি অ্যাপ্লিকেশনটা আপ করার জন্য আপনি ওই জায়গার প্ল্যাটফর্মটা ইউজ করবেন ক্লাউডে, কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনার, ডাটাটা আপনার। আর শেষটা হচ্ছে আপনার টোটালি ক্লাউড ম্যানেজ করবে। ওই জায়গার মধ্যে ওই সিস্টেম আপনার ম্যানেজ করার কোনো কিছুই নেই, যা শুধু আপনি ব্যবহার করবেন। আপনার আমরা উদাহরণস্বরূপ যাই, উদাহরণস্বরূপ হচ্ছে ধরেন ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসের মধ্যে হচ্ছে মাইক্রোসফট এজুর, অ্যামাজন আছে, গুগলের কম্পিউটিং ইঞ্জিন আছে। এগুলো হচ্ছে আপনার এজুরের হচ্ছে ভিএম, যেগুলো ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। অ্যামাজনের এরকম ভিএম আছে বা ইনস্ট্যান্স বলে, গুগলের এরকম ইনস্ট্যান্স আছে। প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসের মধ্যে হচ্ছে আপনার এজুরের লজিক অ্যাপস আছে, হিরোকো আছে, আপনার অ্যামাজনের ইলাস্টিক আছে। তারপর হচ্ছে আপনার মাইক্রোসফট 365 এর মাইক্রোসফট 365 অফিস 365 যেটা, সেটা হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস। গুগলের জিসু হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস, সেলসফোর্স একটা সফটওয়্যার এজ এ সার্ভিস, ড্রপ বক্স ইভেন একটা সফটওয়্যার এজ এ সার্ভিস, গুগল একটা আপনার একটা সফটওয়্যার এজ এ সার্ভিস। এগুলো হচ্ছে মোস্ট পপুলার ক্লাউড সার্ভিস প্রোভাইডারদের হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস এবং সফটওয়্যার এজ এ সার্ভিসের যে সার্ভিসগুলোর নাম, সেগুলো আমি উদাহরণস্বরূপ কিছু কিছু বললাম। তো এগুলো আপনারা ইন ডিটেলস আরো গুগল করলে বা আরো দেখলে, আরো যখন আমরা নেক্সট আগাবো, তখন আপনার এই সার্ভিসগুলোর মধ্যে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসের আরো কি কি সার্ভিস আছে, ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস আরো কি কি আছে, সফটওয়্যার এজ এ সার্ভিসের মধ্যে আরো কি কি আছে, সেই জিনিসগুলো আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন। তো আজকের লেকচার এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা নেক্সট লেকচারে আমরা আরো নতুন কিছু দেখব। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা এই ভিডিওগুলা শেয়ার করবেন, লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন, কমেন্টস এর রেজাল্ট গুলো আমরা নিয়ে, কমেন্টস এর কোশ্চেন গুলো নিয়ে আমরা আরেকটা টিউটোরিয়াল করব। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক লিংকে লাইক দিবেন, পেজের মধ্যে শেয়ার দিবেন, যেন আরো সবাই দেখতে পারে, সবার জন্য সুবিধা হয়। এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই মতামত অনুযায়ী আপনাদের মতন করে আরো সুন্দর করে তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।